যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের ফিলিংস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন শুনে নেওয়া যাক আজকের নতুন ভিডিও। আর হ্যাঁ, 1 সেকেন্ড, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। মা, আমি একটু বাইরে যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। এইভাবে আর কতদিন বাবা? প্রতিদিন তো চাকরির কথা বলে যাস, কিন্তু কিছুই করতে পারিস না। চেষ্টা তো করছি আম্মু, কিন্তু ভাগ্যে চাকরি নেই, তো কি করব বলো? আচ্ছা ঠিক আছে, যা, আর সাবধানে যাবি। আচ্ছা বলেই বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর সোজা চলে গেলাম চাকরির জন্য ইন্টারভিউ দিতে। লোকজনে ভর্তি অফিস, আমি একদম শেষে এসে পড়েছি, তাই শেষেই গিয়ে বসতে হলো। কি আর করার, চুপচাপ গিয়ে বসে পড়লাম বেঞ্চে। এদিকে এক এক করে একজনের সিরিয়াল আসছে আর যাচ্ছে, কিন্তু আমার সিরিয়ালের নাম গন্ধই নেই। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর 2টা হয়ে আসলো। অবশেষে আসলো আমার যাওয়ার পালা। পিয়ন এসে বলল, তামিম আহমেদকে এখানে? জি আমি। তারপর উঠে চাকরির জন্য আনা কাগজপত্র নিয়ে চলে গেলাম ভিতরে, যেখানে আমায় ডাকা হয়েছে। স্যার আসবো? ভিতরে আসেন। আমিও সোজা ভিতরে ঢুকে গেলাম, গিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। জি ধন্যবাদ। তো আপনার কাগজপত্র কোথায় দেখান? বসে পড়লাম। জি এই নেন, এইখানে সবকিছু আছে। সবই দেখলাম। ঠিক আছে, অনেক ভালো স্টুডেন্ট আপনি। তাহলে স্যার আমার চাকরিটা হয়ে যাবে? দেখেন মিস্টার তামিম, এই যুগে নিজের দক্ষতা দ্বারা কিছুই হয় না। জীবনে যদি কিছু করতে চান তাহলে টাকা লাগে, তেমনি এই চাকরি পেতে হলে আপনার ঘুষ দেওয়া লাগবে, তাছাড়া হবে না। কত টাকা লাগবে স্যার? বেশি না, 2 লক্ষ টাকা দিলেই হবে, তাছাড়া হবে না। কিন্তু এত টাকা পাবো কই স্যার? আমরা এমনিতেই মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার উপর এত টাকা কিভাবে সম্ভব বলেন? তা আমি জানি না। যদি আপনি চাকরি করতে চান তাহলে 2 লক্ষ টাকা ঘুষ দিতেই হবে, এছাড়া চাকরি হবে না। বাকিটা আপনার ইচ্ছা। স্যার এত টাকা তো পারবো না, কিছু কি কমানো যায় না? দেখেন মিস্টার, আমি যা একবার বলেছি তাই হবে, এছাড়া হবে না। আপনি যদি ঘুষ দিতে না পারেন তাহলে আসতে পারেন। কিন্তু স্যার দেখেন বাইরে আরো মানুষ আছে, আপনি আসতে পারেন। এখানে টাকা ছাড়া কিছুই হবে না। বুঝেছি, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাই উঠে বাইরে চলে আসলাম। তারপর অফিস থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে হাঁটা ধরলাম, আর ভাবতে লাগলাম, পৃথিবীতে কি টাকাই সব? টাকা ছাড়া কি কিছুই হবে না? টাকায় কি সবকিছু? টাকায় কি সুখ? টাকায় কি শান্তি? এত টাকা দিয়ে কি হবে যদি আমরাই না বাঁচি? একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে, কেউ অমর না। ও হ্যাঁ, আমার পাঠক পাঠিকারা হয়তো কিছুই বুঝতেছেন না শুরুতে কি হচ্ছে। চলেন সবাইকে সব বুঝিয়ে বলি। এর আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি তামিম, মা বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে বললে ভুল হবে, কারণ আমার একটা ছোট বোন আছে, নাম মিলি। এইবার ইন্টার প্রথম বর্ষে উঠেছে। চাকরি খুঁজছি, কারণ বাবা একটা ছোট ব্যবসা করে, যা দিয়ে আমাদের সংসার চলে না, তাই বাধ্য হয়ে আমাকে চাকরি খুঁজতে হচ্ছে। আর পড়াশোনা আমার কিছুদিন আগে শেষ হয়েছে। যাই হোক, অনেক কথা বলেছি আপনাদের সাথে, আজ আর নয়। কথা বলতে বলতে বাসায় এসে পড়লাম। কলিং বেলে চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিলেন আর হাসি মুখে প্রশ্ন করলেন, কিছু করতে পেরেছিস আজ? মানে চাকরির কোনো ব্যবস্থা হয়েছে? না মা, কিছুই হয়নি। এই যুগে টাকা ছাড়া নাকি কিছুই হবে না। চাকরি করতে হলে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করে যা, আর ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমার কথাটা শুনে আম্মুর হাসি মুখটা গোমড়া হয়ে গেল। দেখে অনেক কষ্ট পেলাম, কিন্তু কিছুই করার নেই, সবই উপরওয়ালার খেল। আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি মিলি, আমার বোন, রুমে বসে আছে। কিরে পেতনি, এখানে কি করিস? দেখ ভাইয়া, আমায় একদম পেতনি বলবে না, বললে খবর আছে। পেতনিকে পেতনি বলবো না তো কি বুড়ি বলবো? দেখ, রাগাবি না কিন্তু, না হলে ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। যা, এখন বল আমার রুমে কি করছিস?
তোর রুমে কি আর ছাদে এসেছি? আম্মু খেতে রাখছে, নিচে আয়। তুই যা, আমি রেডি হয়ে আসছি। ওকে, আয়। তারপর জামা কাপড় পরে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সোজা একটা চেয়ারে বসে পড়লাম। আম্মু খেতে দাও। দিচ্ছি, বস। বেশি করে খাও তোমার ওই গন্ডার ছেলেকে। এই চুপ, আমি গন্ডার হলে তুই কি পেতনি? ওই তোকে বললাম না আমায় আর পেদনি বলবি না, তারপরেও এটা বলিস? তাইলে তুই আমায় কোন হিসেবে গন্ডার বললি? উফ, তোরা আবার শুরু হয়ে গেলি। থাম তো, কি শুরু করছিস খাওয়ার সময়? দেখো না আম্মু, তোমার গন্ডার বলে সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়া করে। ওই বুড়ি, আমায় গন্ডার বললি কেন? তো কি জলহস্তি বলবো? দেখ রাগামি না, শান্তিতে খেতে দে। এই, তোরা থামবি নাকি খাবার নিয়ে যাব? তোমার মেয়েরটা নিয়ে যাও, আমি শান্তিতে খাই। ওই আমারটা কেন নিবি? নিলে তোরটা নিক। কি হচ্ছে এখানে? খাওয়ার সময় এত কথা কেন? এদের নিয়ে আর পারি না, সেই কখন থেকে বকবক শুরু করেছে, বন্ধ হওয়ার নামই নেই। দুইজন চুপচাপ খেয়ে ওঠো, আর কথা বলবা না। তারপর আর কথা না বাড়িয়ে আমি আমার মতো আর মিলি ওর মতো খেতে লাগলাম। খাওয়া শেষ হলে উঠে হাত ধুয়ে নিজের রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে একটু ঘুম দিলাম। ঘুম ভাঙলো বিকেলবেলা। তারপর উঠে মুখ ধুয়ে রেডি হয়ে চলে গেলাম বন্ধুদের আড্ডায়। গিয়ে দেখি সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, তাই আমিও তাদের সাথে গিয়ে যোগ দিলাম। কিরে ভাই, কি খবর তোর? দেখাই তো যায় না আজকাল, কি ব্যাপার? আরে না, তেমন কিছু না, ভালোই আছি। তোদের খবর কি? আছি একরকম। আচ্ছা, তোর চাকরি কি খবর? কিছু হয়েছে? না রে, কিছুই হয়নি। আজকেও একটা ইন্টারভিউ দিয়েছিলাম। ওরা বলে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, তাহলে চাকরিটা হবে। এত টাকা আমি কই পাবো বল? হ্যাঁ রে, এই যুগে কেউ কারো যোগ্যতা দেখে না, শিক্ষা দেখে না, দেখে শুধু টাকা। আমি যে অফিসে কাজ করি সেখানে বসে অনেক ভালো। যদি তোর জন্য চাকরির কথা বলি তো নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে। আচ্ছা, তাহলে কথা বলে দেখিস কিছু করা যায় কিনা। ওকে, কাল গিয়ে আমি বসের সাথে কথা বলবো তোর ব্যাপারে। আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, তাই আর দেরি না করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের কাছে চলে এলাম। আমাদের বাসায় আসতে হলে একটা ছোট্ট ব্রিজ পার হতে হয়। তো ব্রিজ পার হচ্ছি, এমন সময় দেখি 2টা লোক একটা কালো কোট পরা লোককে দৌড়াচ্ছে। 2টা লোকের হাতেই চাকু, মানে লোকগুলো ওই লোকটাকে মারতে চাচ্ছে। ও নো, আমায় কিছু একটা করতেই হবে এখন, তা না হলে তো ওরা 2জন লোকটাকে মেরেই ফেলবে। কি করব? পেয়েছি, এটাই করতে হবে। তারপর দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। আমি ওইখানে যেতেই কালো কোট পরা লোকটা আমার পিছনে এসে দাঁড়ালো। আর তখন ওই 2জনের মধ্যে একজন বলল, ওই ছেলে, কে তুই? হ্যাঁ, আর তুই যেই হোস না কেন, ওই লোকটাকে আমাদের কাছে ছেড়ে দে, না হলে তোর কপালে দুঃখ আছে। ছাড়বো না, কি করবি শুনি? কি করবি দেখতে চাস? এই চাকুটা দেখেছিস? সোজা গলায় চালিয়ে দিব, তখন বুঝবি আমাদের কথা না শোনার ফল কি। আয় তাহলে দেখি কি করতে পারিস তোরা। আমার কথাটা শুনে 2জনের মধ্যে একটা লোক আমার দিকে চাকু নিয়ে তেড়ে আসলো। তারপর যেই না চাকু দিয়ে আমাকে আঘাত করতে যাবে, তখনই আমি হালকা নিচু হয়ে যাই, যার ফলে আমার কিছুই হয়নি। ঠিক সেই সময়টায় কাজে লাগালাম বাঁচার জন্য। হাতে লুকিয়ে থাকা ব্লেডটার দিকে লোকটার মাঝ হাত বরাবর দিলাম জোরে একটা টান। সাথে সাথে লোকটা মাটিতে পড়ে গেল, আর আমি ওর পড়ে যাওয়া চাকুটাও তুলে নিলাম। তারপর অন্য লোকটাকে বললাম, তুই নিজে মরবি না ওকে বাঁচাবি দেখ। কথাটা শোনার সাথে সাথে ওই লোকটাও আমার দিকে তেড়ে আসলো। এসে যেই আমায় আঘাত করতে যাবে, তখনই তার হাতটা ধরে ফেলি, আর আগের মতো একেও একটা বসিয়ে দেই হাতের মাঝ বরাবর। সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে পড়ে যায়। কি আরো মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমাদের আর মারবেন না প্লিজ, আমরা আর পারছি না, আমাদের মাফ করে দেন প্লিজ। জীবন প্রিয় হলে এখনই পালা, না হলে আবার দিব আরেক হাতে। বলার সাথে সাথে লোক 2টা কোনো রকমে উঠে দৌড়ে পালালো। তারপর আমি গিয়ে ওই কালো কোট পরা লোককে জিজ্ঞেস করলাম, ওরা কারা ছিল আর আপনাকে মারতে চেয়েছিল কেন? আমি জানি না বাবা, ওরা কারা ছিল, আগে কখনো দেখিনি। আসলে ব্যবসার জন্য অনেক জায়গায় আমার কিছু শত্রু আছে, ওরা হয়তো তাদের মধ্যেই একজন। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আরে না, কি যে বলেন, এটা তো আমার কর্তব্য ছিল।
আপনার জায়গায় অন্য কেউ হলে আমি তাকেও বাঁচাতাম। যাই হোক, আপনার বাড়ি কই? এই জায়গায় আমার বাড়ি। আচ্ছা বাবা, তুমি কি চাকরি করো না পড়াশোনা? আসলে আঙ্কেল, পড়াশোনা আমার শেষ। এখন একটা চাকরি খুঁজছি, কিন্তু পাচ্ছি না। যেখানেই যাই না কেন সবাই বলে চাকরি করতে হলে ঘুষ দিতে হবে, কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার ফলে এত টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব না। ও, এই ব্যাপার। আচ্ছা, সমস্যা নাই। এই নাও, এটা আমার অফিসের কার্ড। কাল সকালে একবার এসে দেখা করো। ভেবে নাও তোমার চাকরি হয়ে গেছে। সত্যি? আপনি আমায় চাকরি দিবেন? কিন্তু আমি যে এত ঘুষ দিতে পারবো না। এই সব তোমার দিতে হবে না। তুমি শুধু কাল সকালে একবার এসে আমার সাথে দেখা করবা তোমার চাকরির কাগজপত্র নিয়ে। আচ্ছা আঙ্কেল, আমি আসবো। এখন কি আপনি বাড়ি চলে যাবেন? আমি কি আপনাকে এগিয়ে দিব? না, এর প্রয়োজন হবে না। তুমি বরং একটা রিক্সা দেখে দাও, রিক্সায় করে আমি যেতে পারবো। ওনার কথা মতো আমি একটা রিক্সা ডেকে ওনাকে উঠিয়ে দিলাম। তারপর ওনাকে বিদায় জানিয়ে আমি বাসায় চলে এলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে মিলিকে পড়াতে লাগলাম। মিলিকে আমি নিজেই পড়াই, যেহেতু আমার পড়া শেষ, কোনো কাজ করি না, তাই ওকে একটু সময় দিচ্ছি। তো অনেকক্ষণ পড়ানোর পর মিলিকে বললাম চলে যেতে। আমার কথা মতো সেও চলে গেল বই খাতা নিয়ে। তারপর রুমে বসে বসে কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। তারপর খাওয়ার সময় হয়ে এলে আম্মু ডাক দিয়ে গেলেন। আমিও আর দেরি না করে নিচে খেতে চলে গেলাম। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এলাম। সকালে আবার তাড়াতাড়ি উঠে ওই লোকটার দেওয়া কার্ডের ঠিকানায় দেখা করতে হবে, তাই আর দেরি না করে মোবাইলটা একপাশে রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে চাকরির সব জরুরি কাগজপত্র নিয়ে রুম থেকে বের হয়ে নিচে গেলাম। আমায় দেখে আম্মু এসে বললেন, কিরে, অন্যদিন তো ডাকলে উঠিস না, তো আজ কিভাবে উঠলি, তাও আবার এত সকাল? আসলে আম্মু, আজ একটা চাকরির ইন্টারভিউ দিতে যাব, তাই এত সকালে ওঠা। তা তো প্রতিদিনই দেশ, কিন্তু একটাও হয় না। অযথা এত কষ্ট কি লাভ বল? এর চেয়ে ভালো তুইও তোর বাবার সাথে একটু কাজ কর। উফ আম্মু, এসব কথা বাদ দাও তো। চিন্তা করবা না, আজ সত্যি আমার চাকরি হবেই, তুমি দেখে নিও। হলে তো অনেক খুশি হব বাবা, কিন্তু আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই। আরে কিছু খেয়ে তো যা। না, এসে খাবো একসাথে। আমি গেলাম বলেই আম্মুর পায়ে সালাম করে বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর লোকটার দেওয়া কার্ডটি বের করে একটা রিক্সা নিয়ে চলে এলাম সেই অফিসে। তারপর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ এত বড় একটা অফিস ওনার। এর আগে অনেকবার অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এত বড় অফিস আজ প্রথম দেখলাম। হয়তো উনি অনেক বড় লোক হবেন, তাই এত বড় অফিস ওনার। যাই হোক, আর কিছু না ভেবে আমি অফিসের ভিতরে ঢুকে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে একটা রুমে এসে দেখি এখানে অনেক মানুষজন কাজ করছে। আমি এখন কোথায় যাব, ওনাকেই বা কই পাবো, সেই চিন্তাই করছি। ঠিক এমন সময় একজন পিয়ন এসে আমায় জিজ্ঞেস করলো, কে আপনি আর কাকে চান? আসলে এই কার্ডের লোকটার সাথে আমি দেখা করতে এসেছি। উনি কালকে আমায় আসতে বলেছিলেন। উনি কই, যদি একটু বলে দিতেন। ও আচ্ছা, মানে আজাদ স্যার আপনাকে ওনার সাথে দেখা করতে বলেছে। 1 মিনিট, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। উনি যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। প্রায় কিছুক্ষণ পর দেখি সেই লোকটা আমার দিকেই আসতেছে। স্যার আপনাকে ভিতরে ডাকছে, যান, ওই রুমটা স্যারের। জি ধন্যবাদ। তারপর আমি ওনার দেখানো রুমটাতে চলে এলাম। স্যার, আসতে পারি? বাহির থেকে প্রশ্ন করলাম। আরে তুমি এসেছো বাবা, আসো ভিতরে আসো। বাইরে কেন দাঁড়িয়ে আসো? বসো এখানে। জি স্যার, ধন্যবাদ। চাকরির কাগজপত্র দেখি তো একটু। জি, এই নেন। দেখলাম তুমি পড়াশোনায় অনেক মেধাবী ছিলে আর অনেক ভালো রেজাল্ট করছো। তাহলে কি আমার চাকরিটা হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। তুমি আমার জন্য যা করেছো, আমি এতটুকু করেও হয়তো তার ঋণ শোধ করতে পারবো না। স্যার, কি যে বলেন না, এটা তো আমার কর্তব্য ছিল। কি স্যার? স্যার করছো কেন? আঙ্কেল বলে ডাকবে আমায়। কিন্তু স্যার। আবার আরেকবার স্যার বললে চাকরি দিব না, যাও। না না, ঠিক আছে, আমি আর স্যার বলবো না, আঙ্কেল বলেই ডাকবো। এই তো গুড বয়।
শোনো, তোমার আজ করতে হবে না, কাল থেকে কাজ শুরু করলেই হবে। সকাল 9:30 অফিসে আসবা প্রতিদিন। আর যদি কোনো কিছু বোঝার হয় তো ম্যানেজারকে বলতে পারো, সে তোমায় সবকিছু বুঝিয়ে দিবে। আর এই নাও তোমার এই মাসের অগ্রিম বেতন, 25,000 টাকা। কিন্তু স্যার, সরি আঙ্কেল, আপনি আমায় এত টাকা বেতন দিচ্ছেন কেন? আর তাছাড়াও আপনি আমায় এখনো ভালো চিনেন নাই, তাহলে কোন বিশ্বাসে আমায় এত টাকা দিয়ে দিলেন? যেদিন তুমি আমার জান বাঁচিয়েছিলে সেদিনই তোমার প্রতি আমার অনেক বিশ্বাস জন্মে যায়, আর সেই জন্যই এত টাকা দিয়ে দিলাম। এখন বাসায় যাও আর সকালে সময় মতো কাজে চলে আসবা, দেরি করবো না কিন্তু। কি বলবো বুঝতে পারছি না। একদিনেই আঙ্কেল আমায় এত বিশ্বাস করে ফেললেন। আমিও মনে মনে কথা দিলাম আঙ্কেলের এই বিশ্বাস কখনোই ধোকায় পরিণত করব না। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আমি যাই বলেই অফিস থেকে বের হয়ে আসলাম। তারপর সোজা চলে গেলাম কাপড়ের দোকানে। তারপর মা বাবা আর মিলির জন্য কিছু কাপড় কিনে চলে গেলাম মিষ্টির দোকানে। তারপর মিষ্টি কিনে নিয়ে একটা রিক্সা করে সোজা চলে এলাম বাসায়। বাসার কাছে এসে রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে বাসার কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পরেই আম্মু এসে দরজা খুলে দিলেন। সাথে সাথেই আমি আম্মুকে খুশিতে জড়িয়ে ধরলাম। আরে আরে, কি করছিস কি? আর এইসব কি? এ তো কাপড়ের ব্যাগ, আর এত মিষ্টি কেন? একটা খুশির সংবাদ আছে, আগে ভিতরে চলো বলছি। তারপর আম্মুকে নিয়ে ভিতরে গেলাম। পরে আব্বু আর মিলিকে ডেকে আনলাম। কিরে, কি হয়েছে? এভাবে চিল্লাছিস কেন? হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? না, তুই গন্ডার হওয়ার জন্য পুরস্কার পেয়ে গেলি। দেখ, এই সুন্দর সময় রাগাবি না, আগে সবাই আমার কথা শোন। বলতে না করেছি কে? তুই বল না। তাহলে শোনো, আমার চাকরি হয়ে গেছে আর অফিসের বস অগ্রিম বেতনে দিয়ে ফেলেছে। আর এইসব জিনিস সেই টাকা দিয়ে কিনে এনেছি তোমাদের সবার জন্য। কি? সত্যি তোর চাকরি হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি ভাইয়া, তুই চাকরি পেয়েছিস না আমাদের সাথে মজা করছিস? আরে আমি মজা করছি না, সত্যি আমি চাকরি পেয়ে গেছি। আর বেতন হলো 25,000 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া যে উনি আমার ছেলেটার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ আম্মু, আজ থেকে আমাদের আর অভাবে দিন কাটাতে হবে না, আমরা অনেক সুখে থাকবো। যাক, শুনে না খুশি হলাম, কিন্তু এতদিন ঘুরে চাকরি পেলি না, আজ হুট করে তো চাকরি হয়ে গেল। ব্যাপার কি, কিছুই তো বুঝলাম না। সবই বলবো, তার আগে মিষ্টি মুক্ত করিয়ে নেই বলেই প্যাকেট থেকে একটা একটা করে মিষ্টি বের করে সবার মুখে জোর করে ঢুকিয়ে দিলাম। তারপর একটা একটা করে কাপড় বের করে মা বাবাকে দিয়ে দিলাম। সবার কাপড় তো দিলি, আমারটা কই? সরি রে, তোর জন্য আনতেই ভুলে গেছি। কিরে, সবার জন্য কাপড় আনলি, তাহলে ওর জন্য আনতে ভুলে গেলি কেন? আরে আম্মু, এনেছি তো, এমনি একটু মজা করলাম। তুইও পারিস বটে। যা, আগে ওর রাগটা ভাঙা গিয়ে, না হলে পরে আর কাপড় নিবেই না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর মিলির জন্য আনা কাপড়টা নিয়ে সোজা চলে গেলাম ওর রুমে। গিয়ে দেখি সে বিছানায় চিত হয়ে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হায় আল্লাহ, পাগড়িটাকে নিয়ে আর পারা যাবে না দেখছি। তারপর হেঁটে হেঁটে ওর কাছে গিয়ে বসে পড়লাম। এই মিলি, কান্না করছিস কেন? কে? কে? ও তুই এখানে কেন এসেছিস? আর আমি কান্না করছি তাতে তোর কি? যা এখান থেকে। আমার বোন কান্না করবে আর বলে আমার কি? আমারই তো সব, তুই জানিস না তোর কান্না আমার সহ্য হয় না। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, যা এখান থেকে, আমায় একটু একা থাকতে দে। তাহলে তোর জন্য আনা এই শাড়িটা কি করব? ফেলে দে যা। এই দাঁড়া 1 মিনিট, তুই না বললি আমার জন্য কিছুই আনিসনি? তাহলে এখন শাড়ি কই থেকে আসলো? আসলে মানে আগে একটু মজা করছিলাম আর কি। কুত্তা, বাঁদর, বিলাই, গন্ডার আমার মিথ্যা বলে, তাই না? আরে কি করছিস? লাগছে তো, ছাড়। লাগুক, লাগতে দে, আজ তোকে মেরেই ফেলবো। আমার মিথ্যা বলা, তাই না? এই বোন, সরি, আর এমন করব না, প্রমিস। প্লিজ এবারের মতো মাফ করে দে। ঠিক আছে যা, এইবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে আমার সাথে এমন করলে খবর আছে, ছাড়বো না বলে দিলাম। না না, আর এমন কখনই করব না। মনে থাকে যেন। এখন দেখি আমার জন্য কি এনেছিস। ওয়াও, কত সুন্দর শাড়ি। থ্যাংক ইউ ভাইয়া, তুমি অনেক ভালো। হইছে, এখন আর ঢং দেখাতে হবে না। তোর পছন্দ হয়েছে শাড়িটা? অনেক। ওকে, তোর পছন্দ হলেই হলো। এখন নিচে চল, অনেক খিদে লেগেছে, কিছু খেয়ে আসি। চল। তারপর ভাই বোন দুজন মিলে নিচে গেলাম আর আম্মুকে বললাম কিছু খেতে দিতে। কিছুক্ষণ পর আম্মু টেবিলে খাবার দিলেন, সাথে
বাড়ির সবাইকে ডাক দিলেন খাওয়ার জন্য। জানি আমি না খেয়ে চলে গেছিলাম বলে কেউ খায়নি, সবাই একসাথে খাবো বলে। কিছুক্ষণের মধ্যে সবাই খাবার টেবিলে এসে বসে পড়লো। তারপর আম্মু সবাইকে খাবার বেড়ে দিল আর আমরা খেতে লাগলাম। কিরে, বললি না হুট করে তোর চাকরি কিভাবে হয়ে গেল? ও, এই কথা তো বলাই হয়নি, তাহলে শোনো। তারপর তাদের ওই দিনের সন্ধ্যার সব ঘটনা খুলে বললাম। অনেক ভালো একটা কাজ করেছিস লোকটার জীবন বাঁচিয়ে, আর লোকটার এই জন্যই তোর প্রতি বিশ্বাস জন্মে গেছে। আশা করি তুই এমন কোনো কাজ করবি না যাতে ওই লোকটার বিশ্বাস তোর প্রতি উঠে যায়। দোয়া করিও আম্মু আব্বু, আমি যাতে কখনোই এমন কাজ না করি। এখন খাও। তারপর আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। তারপর গোসল করে একটু ঘুম দিলাম। এক ঘুমে বিকেল হয়ে গেল। তারপর উঠে হাত মুখ ধুয়ে একটু বন্ধুদের কাছে আড্ডা দিতে চলে আসলাম। কিরে, সবার কি অবস্থা? এই তো ভালো, তোর? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিরে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপার কি? আসলে আমার চাকরি পেয়ে গেছি রে, তাই আমি আজ অনেক খুশি। কি বলিস মামা, তুই চাকরি পেয়ে গেছিস? কিভাবে হলো বলতো একটু। তারপর সবাইকে ওই দিনের ঘটনা বললাম, আর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হওয়ারই কথা। কোন অফিসে? নাম কি অফিসের? এই অফিসের বস সত্যি অনেক ভালো রে, আমায় একদিনেই বিশ্বাস করে ফেলেছে। মামা কি বলিস, এই অফিসে তো আমিও চাকরি করি। তার মানে তুই আজাদ স্যারের জীবন বাঁচিয়েছিস, আর ওনার অফিসে উনি তোকে কাজ দিয়েছে। কি, তুইও ওই অফিসে কাজ করিস? তাহলে তো ভালোই হলো, দুজন একসাথে যাওয়া আসা করতে পারবো। অনেক কথা হয়েছে, বাকি কথা পরে হবে। এখন তুই আমাদের ট্রিট দে, তুই যে চাকরি পাইছিস এর জন্য। জানি ওরা একবার যা বলে তা আদায় করবেই, তাই আর কথা না বাড়িয়ে চা মামাকে বললাম, ওরা যা খেতে চায় তাই দিয়ে দাও, বিল আমি দিব। তারপর সবাই যার যার ইচ্ছা মতো খেলো। তারপর ওদের সাথে আরো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাইকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মিলিকে পড়াতে লাগলাম। অনেকক্ষণ পড়ানোর পর মিলিকে চলে যেতে বললাম, সেও চলে গেল। তার কিছুক্ষণ পর আম্মু রাতের খাবার জন্য ডাক দিয়ে গেলেন। আমিও আর দেরি না করে নিচে চলে গেলাম। তারপর খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে আসলাম। কাল আবার অফিসে কাজের প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মু এসে ঘুম থেকে জাগিয়ে দিয়ে গেলেন। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। নাস্তা করে আবার রুমে চলে আসলাম আর অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেলাম। তারপর আম্মুকে সালাম করে বাসা থেকে বের হয়ে আসলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। রিক্সা না নিলে দেরি হয়ে যাবে, তাই একটা রিক্সা নিয়ে সোজা অফিসের কাছে চলে আসলাম। তারপর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে অফিসের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে সোজা বসে পড়লাম নিজের ডেস্কে। কাল যাওয়ার আগে ম্যানেজারের কাছ থেকে সব কাজ বুঝে নিয়েছিলাম। উনি আমার ডেস্কটা দেখিয়ে দিয়েছিলেন। ডেস্কে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ভিতরে ডাকছে, আপনি যান, আমি আসছি। তারপর আর দেরি না করে ডেস্ক থেকে উঠে স্যারের রুমে চলে গেলাম। রুমে যাওয়ার আগে অনুমতি নিলাম। ভেতরে এসো বাবা। আমিও সোজা ভিতরে ঢুকে পড়লাম। তারপর উনি আমায় বসতে বললেন। আমিও ওনার কথা মতো বসে পড়লাম একটা চেয়ারে। তো কেমন লাগছে প্রথম দিনের অফিস? জি আঙ্কেল, ভালোই লাগছে। ওকে, সমস্যা হলে ম্যানেজারকে বলিও, সে তোমায় বুঝিয়ে দিবে। আচ্ছা আঙ্কেল, এখন তাহলে আমি যাই। হ্যাঁ, আসো। তারপর আঙ্কেলের রুম থেকে বের হয়ে আবার নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম শুভ আমার ডেস্কে আসতেছে। কিরে, কেমন লাগছে অফিসে আজ? ভালোই। ওকে থাক তুই তাহলে, আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ওকে। তারপর শুভ চলে গেল আর আমি আগের মতো কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার পিয়ন এসে বলে গেল, আঙ্কেল নাকি আমায় ডাকছে, তাই আমি উঠে গিয়ে উনার রুমে গেলাম। আসতে পারি আঙ্কেল? জি আঙ্কেল, আমায় ডেকেছেন? হ্যাঁ, আজ যেহেতু তুমি নতুন জয়েন করেছো তাই এত কাজ করতে হবে না, বাসায় চলে যাও। আসলেই আজ প্রথম, তাই পারছি না, তাই আর না করলাম না। ওকে বলে চলে আসলাম। তারপর নিজের ডেস্কে এসে সবকিছু গুছিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কিরে, কেমন কাটলো আজ অফিসের প্রথম দিন? হ্যাঁ আম্মু, ভালোই। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। ওকে বলে চলে আসলাম নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। খেতে আবার নিজের রুমে চলে আসলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। এইভাবে দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। অফিসে এখন মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়েছে। তো একদিন
অফিসে বসে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলে গেল স্যার নাকি আমায় ডাকছেন। তাই কাজ রেখে উঠে চলে গেলাম আঙ্কেলের রুমে। গিয়ে অনুমতি নিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। জি আঙ্কেল, বলেন কেন ডেকেছেন আমায়? আসলে আমি 2-3 দিনের জন্য কাজে রেস্ট নিচ্ছি। আমার বদলে আমার মেয়ে এই কয়েকদিন অফিস চালাবে। তো এইখানে আমি কি করতে পারি আঙ্কেল? আমি যেহেতু থাকবো না, তাই তুমি একটু ওকে কাজ দেখিয়ে দিও। কিন্তু আঙ্কেল, এর জন্য আমাকেই কেন বলছেন? আরো অনেকেই তো আছে, আর তাছাড়াও ম্যানেজার তো আছেনই। আমি এইসব কি বুঝবো বলেন? কারণ তোমায় আমি অনেক বিশ্বাস করি বাবা, তাই তোমায় এই দায়িত্ব দিচ্ছি। আমি জানি তুমি আমার সাথে এমন কিছু করবা না যার জন্য আমার অফিস ডুবে যায়। প্লিজ তুমি আমার কথা ফেলে দিও না। আরে আঙ্কেল, কি করছেন এসব? আপনি আমার বাবার মতো, আমি আপনার এই কথা তো রাখতেই পারি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আপনার কথায়। অনেক খুশি হলাম বাবা তোমার কথা শুনে। মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেল। যাই হোক, কাল সকালে আমার মেয়েকে নিয়ে অফিসে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তুমি এখন যাও, গিয়ে কাজ করো। আচ্ছা আঙ্কেল, বলেই রুম থেকে বের হয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। তারপর সারা দিন কাজ করে একেবারে বিকেলে বাসায় এসে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে মিলিকে হালকা একটু পরিয়ে চলে যেতে বললাম। তার কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডেকে গেলেন। সারাদিন কাজ করায় অনেক খিদে লেগে গেছে, তাই আর দেরি না করে নিচে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে আবার নিজের রুমে চলে আসলাম। তারপর সোজা বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মু এসে ঘুম থেকে উঠার জন্য ডাক দিয়ে গেলেন। আমিও একটু পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। নাস্তা করে আবার রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে সোজা বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পড়লাম। তারপর অফিসে ঢুকে সোজা নিজের ডেস্কে চলে গেলাম। ডেস্কে গিয়ে বসার কিছুক্ষণ পর পিয়ন এসে বলে গেল অফিসের নতুন ঘরে সবাইকে ডেকেছেন অফিসের বস। আজ নাকি উনার মেয়ে এসেছেন, আর তাকে কিছুদিনের জন্য অফিসের বস বানিয়ে দিবেন। তারপর সবাই মিলে চলে গেলাম অফিসের নতুন রুমে। নতুন রুমে গিয়ে ঢোকা মাত্রই অনেক বড় একটা শক খেলাম, কারণ সামনে যাকে দেখলাম তাকে আমি কখনোই আশা করিনি। নতুন রুমে গিয়ে ঢোকা মাত্রই অনেক বড় একটা শক খেলাম, কারণ সামনে যাকে দেখলাম তাকে আমি কখনোই আশা করিনি। কারণ এ হলো আমার সেই কলেজ লাইফের ভালোবাসা, মানে আমার এক সময়ের এক্স গার্লফ্রেন্ড, তার নাম ইতি। এক সময়ের বললাম কারণ এখন ইতি আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি নিজেই সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম ওই দিন। কিন্তু একটা কথা মাথায় আসছে না, ইতি এইখানে কি করছে? তার মানে কি ইতি আঙ্কেলের মেয়ে? আর কয়দিনের জন্য ইতি এই অফিসের বস হবে? কথাগুলো ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি ইতিকে দেখে আমি যতটা অবাক হয়েছি তার চেয়েও বেশি অবাক হয়েছে ইতি আমায় এইখানে দেখে। সেও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই বেটা, এভাবে নতুন ম্যাডামের দিকে তাকিয়ে আসিস কেন? দেখছিস না ওইখানে আরো অনেক মানুষ রয়েছে? হঠাৎ শুভর কথায় বাস্তবে ফিরলাম আর চোখ নামিয়ে নিলাম। না মানে কই, আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি, উনি তো আমার দিকে। হয়েছে, চুপ কর। বুঝি বুঝি, সব বুঝি। সুন্দর মেয়ে দেখলে তো তাকাতে মন চাইবে। মনে নেই ওই দিনের রাস্তায় ওই মেয়েটা? ভাই প্লিজ মুখ বন্ধ কর, এইখানে ইজ্জতের 13টা বাজাইস না। এদিকে চেয়ে দেখি শুভর কথা শুনে ইতি অনেকটা রাগী মুড নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ হয়তো এইখানে অফিসের অনেক মানুষ থাকায়। তারপর আর কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আঙ্কেল রুমে আসলেন আর সোজা স্টেজে চলে গেলেন আর সবাই বসতে বললেন। ওনার কথা মতো আমরা সবাই বসে গেলাম আর উনি বলতে শুরু করলেন। সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, আপনারা সবাই মন দিয়ে আমার কথা শুনবেন। আসলে সারাদিন অফিসে কাজ করার ফলে আমার মাঝে মাঝে প্রেশারটা একটু বেড়ে যায়, বা কখনো কখনো মাথা ব্যথা ইত্যাদি রোগ দেখা দেয়। তাই আমি 2 থেকে 3 দিনের জন্য অফিস থেকে ছুটি নিচ্ছি। আমার পরিবর্তে আমার মেয়ে কিছুদিন অফিস চালাবে। আপনারা সবাই ওর কথা মেনে চলবেন, যেভাবে আমার কথা মানেন। এখন তোমার যদি কিছু বলার থাকে তো বলতে পারো। তারপর ইতি বসা থেকে উঠে দাঁড়ালো আর স্টেজে এসে বলা শুরু করলো। আমি কে তা হয়তো আপনারা সবাই জেনে গেছেন। আমার নাম ইতি, আপনাদের নতুন বস। আব্বুর অনুপস্থিতিতে
আমি কিছুদিন অফিস চালাবো। যদি আমার কোথাও কোনো কাজে ভুল হয় তাহলে আশা করি তা আপনারা আমায় ধরিয়ে দিবেন। বলেই ইতি স্টেজ থেকে নেমে গিয়ে তার চেয়ারে বসলো। আমি চলে যাচ্ছি, আপনারা গিয়ে নিজের কাজ করেন, আর কোনো সমস্যা হলে আপনাদের নতুন বসকে বলবেন। তারপর আমরা সবাই রুম থেকে বের হয়ে যার যার ডেস্কে গিয়ে বসলাম। এদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, কি হচ্ছে এইসব? যার কাছ থেকে দূরে থাকার জন্য সম্পর্কটা শেষ করে দিলাম, সেই কিনা এখন আমার অফিসের নতুন বস। কি করব এখন আমি? কিছুই মাথায় আসছে না। এদিকে ইতি নিজের রুমে বসে বসে ভাবছে তামিম এইখানে কি করছে। তার মানে কি তামিমই আব্বুকে বাঁচিয়েছিল ওই রাতে, আর এর জন্যই আব্বু তাকে নিজের অফিসে কাজ দিয়ে দেন। যাই হোক, আমার তো ভালোই হলো আবার তামিমকে নিজের করে পাওয়ার। এখন কোথায় যাবা সোনা? তোমাকে তো আমি এখন নিজের করেই ছাড়বো। অনেক কষ্ট পেয়েছিলাম ওই দিন, যেদিন তুমি বিনা কারণে আমার সাথে ব্রেকআপ করেছিলে। এখন তো আবার আমার কাছে এসেই ধরা দিল। দেখি কিভাবে এখন তুমি আমার কাছ থেকে দূরে যাও। তোমাকে তো সারা জীবনের জন্যই এখন নিজের করে নিব। অনেকদিন ধরেই ভালো করে তোমায় দেখা হয়নি। দাঁড়াও, আগে একটু ভালো করে দেখে নেই। এদিকে আর কিছু না ভেবে কাজে মন দিলাম। কাজ করছিলাম, একটু পর এসে পিয়ন বলে গেল ম্যাডাম নাকি আমায় ওনার রুমে ডাকছে। কথাটা শোনা মাত্র একটু অবাক হলাম, প্লাস একটু ভয়ও পেলাম। না জানি কেন ডেকেছে মেয়েটা আমায়। না, আগের পুরনো হিসাব নেওয়ার জন্য রাখছে। ও আল্লাহ, বাঁচাও মুছে। না, এত দেরি করা যাবে না, দেখি গিয়ে কিসের জন্য ডাকছে। তারপর ডেস্ক থেকে উঠে হাঁটা ধরলাম ম্যাডামের রুমের দিকে। রুমের কাছে এসে অনুমতি নিলাম। ম্যাম, আসবো? ওহ, মিস্টার তামিম, হ্যাঁ আসেন। আর কিছু না বলে ভিতরে ঢুকে পড়লাম। জি ম্যাম, আমায় ডেকেছেন? বসেন। জি ধন্যবাদ। বলেন আমায় কেন ডেকেছেন? কেমন আছো তুমি? খুব সুখী আছো তাই না? মানে বুঝলাম না ম্যাডাম। বলছি এখন সুখেই আছো মনে হয় নতুন গার্লফ্রেন্ড নিয়ে। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত কয়টা মেয়ে পটিয়েছো? এসব আপনি কি বলছেন ম্যাডাম? বুঝতে পারছো না তাই না? তোমার পিছনে তো শত শত মেয়ে ঘুরে, যার জন্য এই দিন আমায় ছেড়ে চলে গেলা। কি দোষ ছিল আমার, একবার বলো প্লিজ। কি আজে বাজে কথা বলছেন ম্যাডাম? আর এখন আমার আর আপনার সম্পর্ক মালিক আর কর্মচারীর। সো আগের কথাগুলো না বললে খুশি হব। আমায় কি আরেকটি সুযোগ দেওয়া যায় না তামিম? প্লিজ আমায় আবার তোমার জীবনে ফিরিয়ে দাও। কথা দিচ্ছি কখনোই তোমার অমান্য হব না। তুমি যা বলবা তাই করব। ম্যাডাম হাত ছাড়ুন, কেউ দেখলে আবার খারাপ ভাবতে পারে। আগে বলো, ওই দিন আমি কি এমন ভুল করেছিলাম যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? তুমি একবার অন্তত বলতে তো পারতে আমার ভুল কোন জায়গায়। ভুল আপনার ছিল না, ভুল আমারই ছিল আপনাকে ভালোবেসে। যাই হোক, ওইসব কথা বাদ দেন। এখন কোনো কাজের কথা থাকলে বলেন, না হলে আমি গেলাম। কেন? কাজের কথা ছাড়া কি এমনি কথা বলতে পারবো না তোমার সাথে? দেখেন ম্যাডাম, আপনার অফিস, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এইখানে আমার কিছু বলার নেই। বাট আমি আপনার একজন কর্মচারী মাত্র, আমায় তো কাজ করতেই হবে। এত ম্যাডাম ম্যাডাম করছো কেন? নাম ধরে ডাকবা আমায়। সরি ম্যাডাম, তা আমি পারবো না। এখন আপনার কথা শেষ হলে আমি যাই। ওকে যাও। তারপর আর কথা না বাড়িয়ে ম্যাডাম মানে ইতি রুম থেকে বের হয়ে আসলাম। এসে সোজা নিজের ডেস্কে বসে পড়লাম। কি মিস্টার, নতুন ম্যাডাম এসেই তোমাকে ডেকে পাঠালো? কি এমন কথা হলো শুনি? নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, এমন সময় ইরা এসে কথাটা বলল। ইরা হলো আমার কলিগ, দুজন একসাথে কাজ করি। অফিসের মধ্যে ইরাই একজন মেয়ে মানুষ যার সাথে আমি ফ্রিলি কথা বলি বন্ধুর মতো। ও হ্যাঁ, না মানে এমনি ডেকেছিলেন। এমনি কাউকে কেউ কেন ডাকবে, তাও আবার ম্যাডাম? আরে অফিসের একটা কাজে ডেকেছিলেন, উনি কি যেন একটা বুঝতেছিলেন না, তাই আমায় ডেকেছেন। তার জন্য তোমাকে কেন ডাকবে? আরো তো অনেক মানুষ আছে অফিসে। আরে স্যার বলে গেছিলেন কোনো সমস্যা হলে ওনাকে দেখিয়ে দিতে, তাই গেছিলাম আর কি। ও আচ্ছা, এই কথা। আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে? না কিছু না, তুমি কাজ করো, আমি গেলাম। তারপর আর কিছু না ভেবে আগের মতো কাজে লেগে পড়লাম। এদিকে একজন যে তামিম আর ইরা দুজনের কথা বলা দেখে রাগে ফুসছে, সেই দিকে খেয়ালই নেই। তারপর দেখতে দেখতে
লাঞ্চ টাইম চলে আসলো, তাই আর কাজ না করে উঠে অফিস ক্যান্টিনে খেতে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি এরাও আছে। আমি যাওয়া মাত্র আমাকে ডেকে তার পাশে বসিয়ে দিল। কি আর করার, চুপচাপ খেয়ে দিয়ে আবার নিজের ডেস্কে চলে আসলাম আর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে একদম বিকাল হয়ে আসলো, তাই সবকিছু গুছিয়ে নিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। এসে দেখি ইরা বাহিরে একা একা দাঁড়িয়ে আছে, তাই আমি ওর কাছে গেলাম। এইখানে একা একা দাঁড়িয়ে কি করছো? বাসায় যাবা না? হো, তুমি এসেছো? আসলে রিক্সা পাচ্ছি না তো, তাই। আর কি একা একা দাঁড়িয়ে আছি। ও এই কথা, আচ্ছা ওয়েট, আমি রিক্সা খুঁজে দিচ্ছি। তারপর অনেক খোঁজার পর একটা রিক্সা পেলাম আর ওটা নিয়ে ইরার কাছে আসলাম। এসে ওকে উঠতে বললাম। রাস্তায় তো রিক্সা বেশি দেখছি না, তুমিও এসে পড়ো আমার সাথে। না ঠিক আছে, আমি যেতে পারবো, তুমি বরং যাও। তা কি করে হয়? তোমায় একা ফেলে কিভাবে যাব আমি? তুমি আসো তো। আরে না, তুমি যাও, আমার এমনিতেই একটু দেরি হবে, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে আজ। মিথ্যা বললাম। ওকে ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। এই মামা চলেন। এরা যাওয়ার পর পিছনে ঘুরে তাকিয়ে দেখি ইতি আমার দিকে একদম রাগী মোডে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে। আমি কি করলাম? এই মাইয়া আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? না, এইখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না, যত তাড়াতাড়ি পারি পালাই এইখান থেকে। তারপর যেই হাঁটা ধরলাম তখনই পেছন থেকে ইতি ডাক দিল। হায় আল্লাহ, এখন কি করি? কাছে গেলে যদি কিছু করে? না, গিয়েই দেখি কি হয়। তারপর হেঁটে হেঁটে ওর কাছে গেলাম। জি ম্যাডাম, আমায় ডেকেছেন? ওই, তোর মেয়েদের সাথে লুচ্চামি করার অভ্যাস এখনো যায়নি না? আমি তো অবাক ওর কথা শুনে। আমায় তুই তুকারি করে কথা বলা শুরু করে দিল। তার মানে ও এখন রেগে আছে? ওর একটা অভ্যাস, রেগে গেলেই তুই তুকারি করে কথা বলে। ম্যাডাম কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। এটা অফিস না, রাস্তা। ওই মেয়েটার সাথে কি কথা বলছিল এতক্ষণ? আসলে ও রিক্সা পাচ্ছিল না, তাই একটা রিক্সা খুঁজে দিলাম। তাই বলে এত কথা বলতে হয়? হ্যাঁ, আজব, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, এতে আপনার কি? বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই আম্মু দরজা খুলে দিলেন। কিরে, আজও তো দেরি হলো কেন তোর? অফিসে আজ নতুন বস এসেছে, তো তাই আর কি। কেন, আগে যে ছিল তার কি হলো? আসলে উনি 2-3 দিনের জন্য অফিসের কাছ থেকে অবসর নিচ্ছেন। ওনার বদলে ওনার মেয়ে এই কয়দিন অফিস চালাবে। ও আচ্ছা, এখন ভিতরে আয় আর ফ্রেশ হ ঘরে গিয়ে। যাচ্ছি। তারপর সোজা নিজের রুমে চলে এলাম। এসেই কাঁধ থেকে ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি মিলি বিছানায় বই খাতা নিয়ে বসে আছে। ভাইয়া, আজ পড়াবা না? না রে বোন, আজ অনেক ক্লান্ত, প্লিজ কিছু মনে করিস না, অন্য একদিন পড়াবো, কেমন? ওকে, সমস্যা নেই, আজকের মতো পড়া থেকে বেঁচে গেলাম। এখন যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না। যাচ্ছি। তারপর মিলি চলে গেল আর আমি সোজা বিছানায় বসে পড়লাম। আর তার কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও একটু পর উঠে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তাই আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর চুপচাপ খেতে লাগলাম। খাওয়ার সময় কেউ কোনো কথা বলে নাই, সবাই চুপচাপ খেয়ে আবার নিজের রুমে চলে আসলাম। রুমে এসে সোজা বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম সেই পুরনো দিনের স্মৃতিগুলো। কত সুন্দরী না ছিল ইতির সাথে কাটানো স্মৃতিগুলো, কিন্তু হঠাৎই সবকিছু শেষ করে দিলাম আমি নিজেই। হ্যাঁ, ওই দিন আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। আপনারা হয়তো ভাবছেন ইতির সাথে আমার প্রথম দেখাই বা হলো কিভাবে, তাহলে চলুন একটু বুঝিয়ে বলি ব্যাপারটা সবাইকে। ইতিকে কলেজে সেই প্রথম দিন দেখেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। কলেজের ধনী মেয়েদের মধ্যে ইতি ছিল একজন, কিন্তু অন্য মেয়েদের মতো টাকার অহংকার ইতির মধ্যে ছিলই না। আর সেই থেকেই আমি ওর সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করতাম। দেখতে দেখতে একদিন আমি নিজেই তাকে প্রপোজ করে ফেলি, কিন্তু সে আমায় অন্য মেয়েদের মতো অপমান না করে বলেছিল যে আগে পড়াশোনা শেষ করি, তারপর না হয় এইসব ভাবা যাবে। কিন্তু আমি ওর এইসব কথায় কান দিতাম না। আর কলেজে তখন একটু দুষ্টু টাইপের ছেলে ছিলাম, তাই আমি প্রতিদিন দিনে একবার হলেও ইতিকে ভালোবাসার কথা বলতাম, কিন্তু সে বারবার একই কথা বলতো।
পড়াশোনা শেষ করে এইসব ভাবা যাবে, কিন্তু আমিও নাছোড়বান্দা, ছাড়ার পাত্র না। প্রতিদিনই ওকে নিজের ভালোবাসার কথা বলতাম, আর দেখতে দেখতে একদিন সে আমার ভালোবাসা গ্রহণ করেই নেয়। শুরু হয়ে গেল দুজনের নতুন জীবন। আমি যতটা ইতিকে ভালোবাসতাম তার চেয়েও বেশি ইতি আমাকে ভালোবাসতো, যা ওর রাগ, শাসন, অভিমান দেখে বুঝেছিলাম। কিন্তু পোড়া কপাল আমার, এই সম্পর্কটা আর বেশি দিন ধরে রাখলাম না। একদিন ওকে ফোন করে বলে একটা পার্কে আসতে বললাম। আমার কথা মতো সেও পার্কে চলে আসলো। তারপর আমি তাকে বললাম আমার আর এই সম্পর্ক রাখার ইচ্ছা নাই, আমি ব্রেকআপ চাই। কথাটা শুনে সে সাথে সাথেই কেঁদে দিল আর আমায় জড়িয়ে ধরে বলল, কি দোষ করেছি আমি, একবার বলো শুধু, বাট প্লিজ তবুও ব্রেকআপ করিও না, আমি তোমায় না ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু আমি ওই দিন তাকে নিচ থেকে ছাড়িয়ে চলে আসলাম, ভুলেও একবারও পিছনে ফিরে তাকাইনি। ইতিও অনেকবার আমায় ডেকেছিল, কিন্তু তাকাইনি, হয়তো কারো চোখের মায়ায় পড়ে যেতাম। এই হলো ঘটনা। এখন অনেকেই বলবেন এইখানে ব্রেকআপ করার কারণটা কি। আসলে ইতির ফ্যামিলি স্ট্যাটাস ছিল অনেক উপরে, আর আমরা ছিলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সাথে ইতির কখনোই মিলবেই না। কই আমার পরিবার আর কই ইতির পরিবার, আর আমাদের সম্পর্কটাও ইতির ফ্যামিলি মেনে নিবে না। তাই ওই দিন বিনা কারণে ওর সাথে ব্রেকআপ করে দেই। ভাইয়া ও আপুরা, অনেক কথা হয়েছে, আর না, এখন একটু ঘুমাতে দেন, সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, না হলে কপালে কি আছে নিজেই জানি না। তারপর মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অফিস শুরু হওয়ার সময় আর মাত্র 20 মিনিট। হায় আল্লাহ, আজ সত্যি কপালে খারাপ কিছু আছে। আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। তারপর ব্যাগটা নিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। পিছন থেকে আম্মু অনেকবার খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু সেই দিকে কান না দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে আসলাম। এসে রিক্সা ভাড়া মিটিয়ে তাড়াতাড়ি করে অফিসের ভিতর ঢুকে গেলাম। তারপর সোজা নিজের ডেস্কে চলে আসলাম। এসে বসতে যাব, ঠিক তখনই পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমায় ডাকছে। যা, এসে 1 মিনিট রেস্টও করতে পারলাম না, আর ম্যাডাম ডেকে পাঠালো। না জানি আজ কপালে কি দুঃখ আছে। তারপর ধীরে ধীরে হেঁটে ম্যাডামের রুমের কাছে এলাম। ম্যাডাম আসবো? জি ম্যাডাম বলেন, আমায় কেন ডেকেছেন? বসো। কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। এখন বলেন কেন ডেকেছেন? আজ এত দেরি করলে কেন? আসলে ঘুম থেকে উঠতে একটু। এই দেরিকে তুমি একটু দেরি বলছো? জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমায় নিয়ে। আজব তো, আমায় নিয়ে আপনার কেন চিন্তা হবে? ও তুমি বুঝবা না, এখন যাও আর নিজের ডেস্কে গিয়ে কাজ করো। আর হ্যাঁ, ওই মেয়েটার সাথে একদম কথা বলবা না। শুধু মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। ডেস্কে এসে কাজ করছি, এমন সময় ইরা আমার পাশে এসে বলল, কি মিস্টার, আজ আসতে না আসতেই কি কারণে ম্যাডাম তোমায় ডাকলো? আরে আর বলো না, আসতে একটু দেরি হয়েছে বলে ম্যাডাম কথা শুনিয়ে দিল। একটু মিথ্যা বললাম। হো, তো আজ কিসের জন্য এত দেরি হলো শুনি? বউ বুঝি সকালে খাবার দেয় নাই? আরে কি যে বলো না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই আর কি। হো আচ্ছা, এই সমস্যা। এইভাবে ইরার সাথে এক সময় হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আর এদিকে দূর থেকে যে একজন আমাদের কথা বলা দেখে রাগে জ্বলছে, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। কি হচ্ছে এখানে? এত হাসাহাসি কেন? দুজন কথা বলতেছিলাম, এমন সময় পিছন থেকে কে যেন কথাটা বলল। পিছন ফিরে তো আমি অবাক, কারণ এই যে মেঘলা আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। হায় আল্লাহ, আমি কি করলাম যার কারণে এইভাবে তাকিয়ে আছে? কি হলো? এখন দুজন চুপ হলেন কেন? কথা বলেন। না মানে আসলে ম্যাডাম। চুপ করেন আর যান নিজের ডেস্কে গিয়ে কাজ করেন। জি ম্যাডাম। আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন। লে হালুয়া, এখন মনে হয় সত্যি কপালে দুঃখ আছে। না দেরি করলে হবে না, আগে গিয়েই দেখি কি হয়। তারপর হেঁটে হেঁটে মেঘলার কেবিনে চলে এলাম। তারপর অনুমতি নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। জি ম্যাডাম বলেন, আমায় কেন ডেকেছেন? ওই মেয়ের সাথে তোর এত কিসের কথা? হ্যাঁ, তার উপর এত হেসে হেসে কথা বলছিলি কেন বল? আরে ম্যাডাম কি করছেন, ছাড়ুন বলছি।
কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? আগে বল, ওই মেয়ের সাথে তোর এত কিসের কথা? আসলে আজ দেরি হলো কেন এটা জানার জন্যই আমার কাছে এসেছিল। তারপর তাই বলে এত হেসে হেসে কথা বলতে হবে? হ্যাঁ, আজব, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, এতে আপনার কি? আমারই সব, কারণ আমি তোকে ভালোবাসি, বুঝেছিস? আর তুই আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলবি, এটা আমার সহ্য হয় না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ওকে? সো প্লিজ আমার কোনো বিষয়ে নাক গলাবেন না। আমি কি ভুল করেছি একবার তো বলো প্লিজ, যার জন্য আমার সাথে এমন করছো? আপনি কোনো ভুল করেননি, ভুল করেছি আমি, তাও আপনাকে ভালোবেসে। আপনাকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তাহলে কলেজের সেই প্রথম দিন থেকে আমার পিছনে ঘোরা, আমায় প্রপোজ করা, আমি না করা সত্ত্বেও প্রতিদিন একবার করে ভালোবাসি কথাটা বলা, আমার সাথে রিলেশন করা, এইসব কি ছিল বলো? দেখেন ম্যাডাম, আমাদের একটু একটু করে এইভাবে কথা বলা দেখলে অন্যরা খারাপ ভাববে। কোনো কাজের কথা থাকলে বলেন, না হলে আমি গেলাম, এমনিতেই অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, আমার সাথে আবার রিলেশন নাই করলা, কিন্তু আমায় ম্যাডাম না বলে নাম ধরেই ডাকো, আর তুমি করে বলো। তা কখনোই সম্ভব নয় ম্যাডাম, কারণ আমার আপনার সম্পর্ক এখন মালিক আর কর্মচারীর। তাহলে চলো আমরা আবার না। প্লিজ ম্যাডাম, এসব কথা বাদ দেন, আমি এখন গেলাম, বাই। বলেই ওইখান থেকে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। কি মামা, একটু পর পর ম্যাডাম তোকে ডেকে নিয়ে কি বলছে? আরে না, তেমন কিছু না, ইরার সাথে কথা বলছিলাম দেখে ম্যাডাম একটু কথা শুনিয়ে দিল। আসলে শুভ আমার আর মেঘলার ব্যাপারে কিছু জানে না। ও 10-এ পরীক্ষা দিয়ে চলে গেছিল ওর গ্রামের বাড়িতে, এখন চাকরির সুবাদে আবার এইখানে এসেছে পরিবার নিয়ে। কিন্তু ম্যাডাম শুধু তোকে এইসব বলে কেন? আর তো অনেকেই আছে, তাদের তো কিছু বলে না কেন? আরে আমি কি জানি, এখন তুই যা তো, আর আমায় কাজ করতে দে। আচ্ছা গেলাম, তুই কাজ কর। তারপর আমি আবার আগের মতো কাজে ধ্যান দিলাম। কাজ করতে করতে লাঞ্চ করার টাইম হয়ে এলো, তাই আর কাজ না করে উঠে পড়লাম। একটানা কাজ করাতে অনেক খিদে লেগেছে, তাই ভাবলাম অফিস ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। তারপর শুভকে সাথে নিয়ে গেলাম, অফিস ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে দেখি ওইখানে ইরা টিফিন নিয়ে একটা টেবিলে বসে আছে। আমায় দেখা মাত্রই ডাক দিল হাতের ইশারায়। ডাক যখন দিয়েছে তাহলে গিয়েই দেখি কিসের জন্য ডাকছে। তারপর শুভকে নিয়ে ওর কাছে গেলাম। বলো, ডাকলা কেন? তুমি তো মনে হয় টিফিন আনো নাই, চাইলে আমারটা থেকে শেয়ার করতে পারো। না থাক, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব। আমি থাকতে কেন ক্যান্টিন থেকে খাবার? আসো তো আমার সাথে খেয়ে নাও আজ। আমাকে খাওয়ালে তো, ওকে কি খাওয়াবো না? শুভকে দেখিয়ে বললাম। আরে আর কোনো দরকার নেই, তোমরা খাও, আমি ক্যান্টিনে কিছু খেয়ে নিব। তা কি করে হয়? আপনিও আসেন, যা খাবার এনেছি তা দিয়ে 3 জনে পেট ভরে খেতে পারবো, আসেন। তারপর শুভকেও এক প্রকার জোর করে আমার পাশে বসিয়ে দিল। তারপর ইরা ক্যান্টিন থেকে 2টা প্লেট এনে সবাইকে খাবার বেড়ে দিল। তারপর আমরা খেতে শুরু করলাম। খাবারটা অনেক ভালোই হয়েছে। তারপর ওদের সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে উঠে পড়লাম। উঠে হাত মুখ ধুয়ে ইরাকে বললাম, ধন্যবাদ ইরা, সত্যি খাবারটা অনেক ভালো হয়েছে। খাবারটা কি তুমি বানিয়েছো? স্বাগতম। খাবারটা আমি নিজেই বানিয়েছি। বাহ, তোমার হাতে তো দেখছি জাদু আছে, এত ভালো খাবার বানাতে পারো। হয়েছে, আর বলতে হবে না, লজ্জা করে না বুঝি আমার? আরে সত্যি বলছি, অনেক ভালো হয়েছে খাবারটা। যাই হোক, এখন চলি, লাঞ্চ টাইম প্রায় শেষ হতে চললো। এই শুভ চল। শুভকে নিয়ে চলে আসতে যাব, তখন পিছন ফিরে দেখি মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়েছি, এটা দেখেই সে তাড়াতাড়ি করে ক্যান্টিন থেকে বাহিরে হয়ে গেল। জানি না মেঘলা এইখানে কেন এসেছে, আর কেনই বা আমার দিকে এইভাবে তাকিয়েছিল। যাই হোক, এত কিছু ভেবে আমার কি, শুভকে সাথে নিয়ে বাহির হয়ে এলাম ক্যান্টিন থেকে। তারপর যে যার ডেস্কে চলে গেলাম। এদিকে মেঘলা মনে একরাশ কষ্ট নিয়ে নিজের ক্যাবিনে চলে আসলো। মেঘলা ভেবেছিল আজ সে আর তামিম একসাথে কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবে, কিন্তু তা আর হলো না। সে ওর ডেস্কে খুঁজে না পেয়ে অফিস ক্যান্টিনে গেল।
তারপর ইরার সাথে ওর বসে খাওয়া দেখে ফেললো, যার কারণে সে অনেক কষ্ট পেয়েছে। এইদিকে মেঘলা ভাবছে কি ভুল করেছি আমি, যার জন্য তামিম আমায় ছেড়ে চলে গেল। একবার তো বলতে পারতো আমার ভুলটা কোথায়। সে কি বুঝে না যে আমি এখনো তাকে আগের মতোই ভালোবাসি, নাকি বুঝেও না বুঝার ভান করছে। এদিকে আমি নিজের ডেস্কে বসে বসে কাজ করছিলাম। এমন সময় মেঘলার ক্যাবিনের দিকে চোখ পড়তে দেখি মেঘলা আমার দিকে আন মনে তাকিয়ে আছে। এটা দেখে মনে কেমন যেন অস্বস্তি করতে লাগলো। আসলে কেউ যদি আমার দিকে তাকিয়ে থাকে এটা আমার একদমই ভালো লাগে না, তখন খুব রাগ হয় ওই মানুষটার উপর। কিন্তু এইখানে এর ব্যতিক্রম হচ্ছে। মেঘলার প্রতি আমার রাগ না হয়ে কেন যেন ওর মায়ায় পড়ে যেতে ইচ্ছা করছে, জানি না কেন। হয়তো এখনো তাকে বলতে পারিনি। না, এ আমি কি ভাবছি, এমন করলে হবে না। আমি আমার কাজ করি, অন্যদিকে মন না দিলেই তো হয়। তারপর আর কিছু না ভেবে আগের মতো কাজে মন দিলাম। কাজ করতে করতে একসময় সন্ধ্যা হয়ে গেল, সেই দিকে খেয়ালই নেই। হঠাৎ শুভর ডাক দিল। কিরে, সন্ধ্যা তো হয়ে গেছে, বাসায় যাবি না? হ্যাঁ, না মানে যাবো তো, তুই যা, আমি একটু কাজ শেষ করে আসছি। ওকে বাই, কাল দেখা হবে। তারপর আরেকটু সময় নিয়ে সব কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। এসে দেখি ইরা একটা রিক্সা নিয়ে বসে আছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে। তাই আমি সেই দিকে না চেয়ে হাঁটা ধরলাম। কিন্তু একটু যেতে না যেতেই পিছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি ইরা, হয়তো কিছু বলবে, তাই আমি ওর কাছে গেলাম। কি হলো, ডাকছো কেন, কিছু বলবা? রিক্সায় ওঠো। মানে আমি কেন তোমার রিক্সায় উঠবো? আরে কাল তো তুমি আমায় একাই ছেড়ে দিয়েছিলা, আমার সাথে আসলাই না, তাই আজ তুমি আমার সাথে যাবা। চলো, তোমার বাসায় নামিয়ে দিব। না, তার কোনো প্রয়োজন হবে না, আমি অন্য একটা রিক্সায় করে চলে যাব। এমনিতেই আজ রাস্তাতে রিক্সা অনেক আছে। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না, চুপচাপ রিক্সায় ওঠো বলছি, না হলে ভালো হবে না। এক প্রকার জোর করে এই রিক্সায় উঠিয়ে নিল। কি আর করার, এইভাবে তো রিক্সা থেকে নামা যাবে না, না হলে মনে কষ্ট পাবে মেয়েটা। কিন্তু হঠাৎ অফিসের দরজার দিকে চোখ পড়তেই কলিজা কেঁপে উঠল, কারণ ওইখানে মেঘলা দাঁড়িয়ে আছে আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমায় কাছে পেলে এখনই মেরে ফেলবে। হায় আল্লাহ, আমি কি করলাম যার জন্য মেঘলা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে? দূর, আর কিছু দেখতেই পেলাম না। এর আগেই ইরা রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে বলল। এদিকে মেঘলা কোনো কিছু না ভেবে ওর গাড়িতে গিয়ে উঠলো আর ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। আর মনে মনে বলতে লাগলো, অনেক হয়েছে, আর না। এখন দেখছি ও ওর লিমিট ক্রস করে ফেলেছে। ওই মেয়েটার সাথে এত মেলামেশা করছে কেন ও? ওদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? থাকলেও কি, তামিম শুধু আমার আর কারো না। ওকে কিভাবে নিজের করতে হবে তা আমার জানা আছে। অনেক লুচুমি করেছো মেয়েদের নিয়ে বাবু, কিন্তু আর নয়। কাল থেকে দেখি তুই কার সাথে লুচুমি করিস। কোনো মেয়ের সাথে তোকে কথাই বলতে দিব না, দেখিস, এটা আমার চ্যালেঞ্জ। এদিকে ইরার সাথে কথা বলতে বলতে আমার বাসায় চলে আসলাম। তারপর নেমে ভাড়াটা দিয়ে বাসার ভিতরে চলে এলাম। অবশ্য ইরা ভাড়া না দেওয়ার জন্য অনেক বলেছে, বাট আমি দিয়ে দিয়েছি। ভাইয়া, ও মেয়েটা কে রে? আমার ভাবি নাকি? ওই কি আবল তাবল বকছিস? কোন মেয়ের কথা বলছিস? ন্যাকা, বোঝে না কিছু। যার সাথে তুমি এক রিক্সা করে এলে সেই মেয়ের কথা বলছি। আরে ওই মেয়ে তো আমার অফিসের কলিগ, আমার সাথে কাজ করে, তোর ভাবি হবে কেন? মেয়েটাকে বিয়ে করলে তো ও মিলির ভাবি হবে। আরে আম্মু, কি বলছো তোমরা এসব? কে করবে ওকে বিয়ে? কেন তুই? আর মেয়েটাও আমার অনেক পছন্দ হয়েছে। তুই চাইলে আমরা ওর বাবা মার সাথে কথা বলে দেখতে পারি। আরে কি পাগলের মতো কথা বলছো দুজন, থাকো তোমরা, আমি রুমে গেলাম। তারপর নিজের রুমে এসে ব্যাগটা বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে ঢুকে দেখি অনেক ফ্রেন্ডই অ্যাক্টিভ আছে, তো তাদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম। দেখতে দেখতে অনেক রাত হয়ে আসলো। একটু পর মিলি এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেল। তারপর মোবাইলটা রেখে সোজা নিচে চলে গেলাম, গিয়ে একটা চেয়ার টেনে বসে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে আবার নিজের রুমে চলে আসলাম। এসে বিছানা ঠিক করে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই।
সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে ব্যাগ গুছিয়ে নিয়ে আম্মুকে বলে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। তারপর একটা রিক্সা নিয়ে সোজা অফিসের কাছে চলে এলাম। অফিসের কাছে এসে রিক্সা ভাড়া মিটিয়ে অফিসের ভিতর চলে গেলাম। তারপর সোজা নিজের ডেস্কে চলে এলাম। এসে বসতে যাব এমন সময় পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমায় ওনার কেবিনে ডেকেছেন। দূর আর ভাল লাগে না, প্রতিদিন এসে একটু শান্তিতে বসতে পারি না, ডাক এসে যায়। কি আর করার, শত হোক এখন আমার বস, কথা তো শুনতেই হবে। তারপর উঠে মেঘলার রুমের কাছে গেলাম আর অনুমতি নিয়ে কেবিনে ঢুকলাম। জি ম্যাডাম বলেন, আমায় কেন ডেকেছেন? এই নাও ধরো, এখানে 7টা ফাইল আছে। আমায় আজ সন্ধ্যার মধ্যে সবগুলো কমপ্লিট করে দাও। কিন্তু ম্যাডাম এতগুলো ফাইল কিভাবে শেষ করব? তা আমি জানি না, এটা তোমার ব্যাপার। যেভাবেই হোক আজকের মধ্যে সব ফাইলগুলো কমপ্লিট চাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, করে দিচ্ছি। বলে চলে আসতে যাব, তখনই আবার পেছন থেকে মেঘলা ডাক দিল। ওই, আমি তোমায় যেতে বলেছি। হ্যাঁ, সরি ম্যাডাম, বলেন আর কি বলবেন? নিজের ডেস্কে যাওয়ার দরকার নেই, এইখানে বসেই কাজ করো। যাও, ওই টেবিলে বসো গিয়ে। আমি তো অবাক, এ কি বলছে মাইয়া? ম্যাডাম এ কি বলছেন? আমি একজন কর্মচারী হয়ে আপনার রুমে বসে কাজ করব, এটা কেমন কথা? আর অন্যরা কি না কি ভাবে বলুন। চুপ, আর একটা কথাও না। এমনিতেই আজ 10 মিনিট লেট করে এসেছো, তার উপর আমার মুখে মুখে কথা বলছো। যার যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। ঘড়িতে তাকিয়ে দেখি 5 মিনিট আগে এসেছি। কিন্তু ম্যাডাম আমি তো ঠিক সময়েই। জাস্ট শাট আপ। মনে রাখবা আমি তোমার বস, সো আমি যা বলবো তোমায় তাই করতে হবে। অন্যথায় কাজ করার ইচ্ছা না হলে রিজাইন লেটার দিতে পারো। মেঘলের মুখ থেকে রিজাইন লেটারের নাম শুনে কলিজায় বাড়ি মারল। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছি, এটা ছেড়ে দিলে হবে না। এই চাকরি এখন আমার পরিবার চালানোর মাধ্যম। এই চাকরি ছাড়লে আমার হবে না। না ম্যাডাম, আমি এইখানে বসে কাজ করব, সমস্যা নেই। শুরু করো। তারপর আর কি, ফাইলগুলো নিয়ে মেঘলের রুমেই ওর পাশের টেবিলে বসে পড়লাম আর কাজ করতে শুরু করলাম। ও, ঠিক সময়ে এসেছো। আর ওকে আজ এত ফাইল দিয়ে নিজের রুমে কাজে বসিয়ে দিলাম, কারণ আমি চাই না ও আমায় ছাড়া অন্য কারোর সাথে কথা বলুক। সব সময় তোমায় এখন চোখের সামনেই রাখবো, দেখি কার সাথে কথা বলো। আর রিজাইন লেটারের কথা শুধু ওকে একটু ভয় দেখানোর জন্যই বললাম। মেঘলা জানে যে তামিমের পরিবার মধ্যবিত্ত, আর ওর বাবাই শুধু কাজ করে, সংসার চালায়, যা দিয়ে ওদের হয় না। তাই না, তামিমও একটা কাজ করে সংসারের খরচ চালানোর চেষ্টা করছে। মেঘলা জানে এই চাকরিটা ওর জন্য খুব দরকার, তাই ওকে রিজাইন লেটার দ্বারা ভয় দেখিয়ে তার নিজের মতো কাজ করাচ্ছে। এদিকে অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসে বসে কাজ করাতে পিঠে ব্যথা পাচ্ছি, তাই একটু চোখ তুলে আশেপাশে তাকালাম। ও মা, মেঘলার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। এদিকে আমি যে তার দিকে চেয়ে আছি, সেই দিকে তার খেয়ালই নেই। এক্সকিউজ মি ম্যাডাম, এইভাবে তাকিয়ে আছেন কেন? তামিমের দিকে তাকিয়েছিলাম, এমন সময় হঠাৎ কে যেন বলল কথাটা। তখন বাস্তবে ফিরলাম আর দেখলাম তামিম আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে। হয়তো আমার তাকিয়ে থাকাটা দেখে ফেলেছে। কি হলো বলেন, এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মেঘলা কিছু বলছিল না দেখে আমি আবার প্রশ্ন করলাম। হ্যাঁ না, মানে কই তাকিয়েছিলাম। হ্যাঁ, আর আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? আমার দিকে তাকিয়ে থাকবেন আর বলছেন আমার কি? তাকিয়ে থাকবো, দরকার হলে কোলে এসে বসবো। এখন কথা না বলে চুপচাপ কাজ করো। আপনি এইভাবে তাকিয়ে থাকলে আমি কাজ করতে পারি না। ওই, কাজ করবা নাকি আমি কোলে উঠে বসে পড়বো? এই না না, আমি কাজ করছি তো, এমন করেন কেন? তাড়াতাড়ি ফাইলগুলো আমার আজকেই কমপ্লিট চাই। আগের মতো কাজে মন দিলাম। কিছু কাজ করে আবার মাথা তুলে মেঘলার দিকে চোখ পড়তেই দিকে এক পলকে তাকিয়ে আছে। কি আর করার, এখন তো ও আমার বস, ওর যা ইচ্ছা তাই করবে, আমার কথা কে শুনবে? তাই সেই দিকে আর না তাকিয়ে কাজে মন দিলাম।
কাজ করতে করতে প্রায় লাঞ্চ টাইম চলে আসলো। অনেক তো কাজ করলাম, এখন ভাবছি কিছু খেয়ে আসবো, তাই মেঘলাকে একটা ডাক দিলাম। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে লাঞ্চ টাইম চলে এসেছে খেয়ালই নেই। বলো, ডাকছো কেন? অনেক তো কাজ করলাম, তাই অনেক খিদে লেগেছে, কিছু খেয়ে আসি। কয়টা ফাইল কমপ্লিট করেছো? মানে 3টা। কি, মাত্র 3টা করেছো? আরো তো অনেক বাকি রয়েছে, সেগুলো কখন শেষ করবে? হ্যাঁ, মানে অনেক খিদে লেগেছে, আগে কিছু খেয়ে আসি, পরে না হয়। চুপ, আর একটা কথাও না, কিছু খাওয়া হবে না। আগে ফাইলগুলো কমপ্লিট করো, তারপর যা ইচ্ছা তা খেও। কিন্তু ম্যাডাম, এখন তো লাঞ্চ টাইম, সবাই খেতে যাচ্ছে, তাহলে আমি কেন কাজ করব? চুপ, আর একটা কথাও না, অনেক শুনেছি। যা, চুপচাপ গিয়ে নিজের কাজ কর, আর ভুলেও চেয়ার থেকে উঠবি না আমার অনুমতি না নিয়ে। এইভাবে ধমক দিয়ে বলায় আর কিছু না বলে ভয়ে ভয়ে আবার গিয়ে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। মেঘলার কথা শুনে আজ খুব কষ্ট পেলাম। যেই মেয়ে আমি খেয়েছি কিনা তা জানার জন্য বারবার ফোন করত, সেই মেঘলা কিনা আজ আমায় এইভাবে না খাইয়ে কাজ করাচ্ছে। আজ আমি তার একজন কর্মচারী মাত্র, তাই কিছু না বলে ওর সব অত্যাচার সহ্য করে নিচ্ছি। আমি জানি ওর অনেক খিদা লেগেছে, বেচারা সারাদিন ধরে না খেয়ে কাজ করছে, খিদে তো লাগবেই। কিন্তু ওর জন্য যে আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি তা তো জানেই না। ওকে সারপ্রাইজ দিব বলে ওকে আজ খেতে দিলাম না, কারণ আজ আমি আর ও একসাথে লাঞ্চ করব। কি করব আমি বলো? তোমাকে এইভাবে নিজ ইচ্ছায় চলতে দিলে তো তুমি যার তার সাথে আড্ডায় মেতে উঠো। আমি চাই না আমার ভালোবাসার মানুষটার সাথে আমি ছাড়া অন্য কেউ কথা বলুক, তাই তো তোমাকে বেশি বেশি কাজ দিয়ে ব্যস্ত রাখছি, তাও আবার নিজের কাছেই রেখে। তোমাকে এইভাবেই কাজের অত্যাচার করে একদিন নিজের করে নেব, আবার দেখিও। এইভাবে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। না, আর এইভাবে আমার জানটাকে না খাইয়ে রাখা যায় না। আমারও অনেক খিদা লেগেছে, দুজন মিলে লাঞ্চটা করে ফেলি। তারপর উঠে গিয়ে ব্যাগ থেকে টিফিন বাটিটা বের করে টেবিলে সাজাতে লাগলাম। চেয়ারে বসে বসে কাজ করছি, এমন সময় দেখি মেঘলা ওর ব্যাগ থেকে টিফিন বাটি বের করে টেবিলে সাজাচ্ছে। দেখো মায়ার কাণ্ড, নিজে খাবে আর অন্যকে না খাইয়ে রাখবে। হায় আল্লাহ, অনেক খিদে লেগেছে, এখন আমি কি করি? এই মায়া তো এখন আমার সামনে বসে বসে খাবে, তাও আমায় খেতে না দিয়ে। কি করি কিছুই তো মাথায় আসছে না। এইভাবে না খেতে থাকলে তো আজ মনে হয় মরেই যাব। টিফিন বাটি থেকে খাবারগুলো বের করে টেবিলে সাজিয়ে তামিমকে ডাক দিলাম। এই, এদিকে আসো। হঠাৎ মেঘলার ডাকে ধ্যান ফিরল, চেয়ে দেখি ও আমায় ডাকছে। জি ম্যাডাম, বলেন। এই চেয়ারে এসে বসো আর খেয়ে নাও। মানে আমি কেন আপনার খাবার খাবো? আমায় যেতে দেন প্লিজ, আমি ক্যান্টিন থেকেই কিছু খেয়ে আসবো। দেখো, অনেক খিদা লেগেছে, আর সময় নষ্ট না করে চুপচাপ এসে খাওয়া শুরু করো, না হলে হাতে আরো কয়েকটা ফাইল ধরিয়ে দিব। এই না প্লিজ, এমন করবেন না, আমি আসছি তো। তারপর একটা চেয়ার টেনে ওর পাশে বসে পড়লাম। এই নাও, খাওয়া শুরু করো, আজ আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। শুনে অনেক অবাক হলাম, মেঘলা আমার জন্য রান্না করেছে। তারপর প্লেটের দিকে চোখ পড়তেই জিভে জল চলে আসলো, কারণ প্লেটে আমার সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি। আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। এমনিতেই তো অনেক খিদে লেগেছে, তার উপর যদি সেটা হয় পছন্দের খাবার, তাহলে তো প্রশ্নই আসে না। গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম। ওর খাওয়া দেখে ভীষণ হাসি পাচ্ছে, জানি বিরিয়ানি ওর পছন্দের খাবার। তার মাঝে সারাদিন কিছু না খেয়েই কাজ করেছে, খিদে তো লাগবেই। এইভাবে খাচ্ছ কেন? প্লেটটা আমার কাছে দাও, আমি তোমায় খাইয়ে দেব। ওর কথা শোনা মাত্র সাথে সাথে খাওয়া বন্ধ করে ফেললাম। কি বলছেন ম্যাডাম এসব? আপনি আমায় খাইয়ে দিবেন মানে? যা শুনছো ঠিকই শুনেছো, আমার কাছে প্লেট দাও, আমি তোমায় নিজ হাতে খাইয়ে দেব। আমার নিজের হাত আছে, কাউকে খাইয়ে দিতে হবে না। এই বলে যেই প্লেট থেকে খাবার তুলতে যাব, তখনই মেঘলা টান মেরে প্লেটটা আমার কাছ থেকে নিয়ে নিল। আমি বলছি না আমি তোমায় খাইয়ে দেব, তাহলে এত কথা বলো কেন?
চুপচাপ হাঁ করো। বললাম তো আমি নিজ হাতে। এখন যদি হাঁ না করো তাহলে আরো কয়েকটা ফাইল কমপ্লিট করার জন্য দিয়ে দিব। ফাইলের কথা শুনে আর থাকতে পারলাম না, ভয় ভয় হা করে ফেললাম। আর মেঘলা আমার মুখে খাবার তুলে দিতে লাগলো আর আমি খেতে লাগলাম। ওর হাতে খেতে কেমন যেন একটা আলাদা মজা লাগছে, কিন্তু এটা ওকে বসতে না দিয়ে চুপচাপ খেতে লাগলাম। কিন্তু কয়েক লোকমা খাবার খাইয়েই ও খাওয়ানো বন্ধ করে দিল। অনেক খেয়েছো শোনা, আর না, এখন তুমি আমায় খাইয়ে দিবা আর আমি খাবো। আজব, আমি কেন আপনাকে খাইয়ে দিব? আর আপনি একটা কথা ভুলে যাচ্ছেন, আমাদের সম্পর্ক কিন্তু এখন মালিক আর কর্মচারীর। তোমার কাছ থেকে আমি এত কথা শুনতে চাইনি, শুধু খেতে চেয়েছি। সো চুপচাপ আমায় খাইয়ে দাও। দেখেন ম্যাডাম, আপনি আমার বস হয়েছেন বলে যা ইচ্ছা তাই করাতে পারেন না। ওই, তুই খাইয়ে দিবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? কি 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 করবেন? হ্যাঁ, আজই তোকে রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বের করে দিব যদি আমায় খাইয়ে না দিস। শুধু খাইয়ে না দেওয়ার জন্য আপনি? কোনো কথা না বলে চুপচাপ খাইয়ে দে বলছি। জানি খাইয়ে না দিলে কপালে দুঃখ আছে, তাই আর কিছু না ভেবে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে ওর মুখের সামনে ধরলাম আর বাচ্চাদের মতো করে খেতে শুরু করলো। আমার হাতে খাবার খেয়ে একটা বিশ্বজয়ী হাসি দিল, মনে হচ্ছে কোনো অমূল্য সম্পদ ফিরে পেয়েছে। তারপর ওর জোড়াজুড়িতে আরো কয়েক লোকমা খাইয়ে দিলাম। পরে ও আবার আমায় খাইয়ে দিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু চেয়ারে বসে রেস্ট নিলাম আর ও প্লেটগুলো ওয়াশরুম থেকে ধুয়ে আনলো। তারপর মেঘলাকে বললাম, ম্যাডাম অনেক তো কাজ করেছি, এখন আমি নিজে ডেস্কে গিয়ে কাজ করি। চুপচাপ এইখানে বসে কাজ কর, নিজের ডেস্কে গেলে তো কাজ চুরি করো। এইখানে তো করতে পারছো না, বুঝি না কিছু আমি মনে হয়। কিছু বলতে যাব তখনই ও চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। তাই আর কিছু না বলে ওর কেবিনে বসেই আগের মতো কাজ করতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সবাই যার যার কাজ শেষ করে বাসায় যেতে শুরু করলো, কিন্তু আমার কাজ শেষই হচ্ছে না। এখনো 2টা ফাইল কমপ্লিট করার বাকি রয়েছে। দেখি মেঘলাকে বলে আজ কিছু করা যায় কিনা। ম্যাডাম, সবাই তো বাসায় চলে যাচ্ছে, আমিও যাই। ফাইলগুলো যে দিয়েছিলাম কমপ্লিট করেছো? মানে এখনো 2টা ফাইল বাকি আছে, প্লিজ আজকের মতো যেতে দেন। কাল এসে আমি বাকিগুলো কমপ্লিট করে দিব। মনে মনে ভাবছি অনেক তো কাজ করেছে, আজ না হয় এইটুকুই থাক। তুমি বাইরে গিয়ে 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। ভুল করেও বাসায় যাবা না আমি না আসা পর্যন্ত, না হলে পরিণাম খুব খারাপ হবে। জি ম্যাডাম, আপনি আসেন, আমি বাইরে আছি বলেই ব্যাগপত্র নিয়ে চলে আসলাম। বাইরে এসে একা একা দাঁড়িয়ে আছি। অফিসের সবাই বাসায় চলে গেছে, শুধু আমি একা রয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা চলে আসছে।